প্রত্যেকটা জেনারেশনের ভাষা ভিন্ন, প্রত্যেকটা জেনারেশন তার ভাষাতেই কথা বলবে। গ্রাফিতি অথবা চিকায় তার তাৎপর্যের কোনো ঘাটতি হয় না। যেই কায়দায় আগের ভিসি নিয়োগ হয়েছে সেই কায়দায় যদি এই ভিসি নিয়োগ হয়, যেই কায়দায় আগের বিচারক নিয়োগ হয়েছে সেই কায়দায় যদি এই বিচারক নিয়োগ হয়, তাহলে পরিবর্তনটা কোথায়? আর এই রেজিমটা যেন ওইরকম কোনো রেজিমে রূপান্তরিত না হয়, তার জন্য এই রেজিমকে কোশ্চেন করতে হবে। জেনারেশনের ভাষা আমরা বুঝি না, জেনারেশনকে আমরা ধরতে পারি না। প্রত্যেকটা জেনারেশনের ভাষা ভিন্ন, প্রত্যেকটা জেনারেশন তার ভাষাতেই কথা বলবে এবং সেইটাকে পরেরটাকে জেনজিদেরকে আলফার ভাষা মানে সেটাকে সম্মান করতে হবে এবং জেনজিদেরকে এক্স ওয়াই বুমার্স মানে যারা যারা আছে সেটাকে সম্মান করতে হবে। গ্রাফিতি অথবা চিকায় তার তাৎপর্যের কোনো ঘাটতি হয় না। পাভেলদা বলল যে 98 সালে ধর্ষণ বলেছিল, ওইটা ছিল একটা ধাক্কা, কিন্তু এদেরকে আমরা ড্যাশ করি না, চুদি না, যা যা ল্যাঙ্গুয়েজ বলতেছে সেটা বলতে আমি একটু ইতস্ত করি। তার মানে এইটাকে অসম্মান করা বা এইটাকে ইম্পোজ করা, ইনসিস্ট করা, সেইটা তো আমি করতে পারি না, এই অধিকারটা আমার নাই। এবং এইটা করতে যাওয়াটাই এক ধরনের কর্তৃত্ববাদ। উজ্জ্বলের সাথে আমি 100% একমত যে এই আন্দোলনের অ্যানালাইসিস দাঁড় করানো এখন সম্ভবই না, প্রতিদিন নতুন নতুনভাবে আবির্ভূত হবে। সুতরাং তার জন্য আমাদেরকে সময় দিতে হবে, সময় দিতে হবে। নিষ্ক্রিয় নীরব সময় দেওয়া নয়, সেখানে সক্রিয় এবং সরব সময় দিতে হবে, না হলে এটা এক্সপ্লোর হবে না। 36 জুলাই খুব ইন্টারেস্টিং। 31 জুলাই, 32 জুলাই, 33 জুলাই কি বলছে? এই 36 জুলাই কিন্তু এটা হলো কি আসলে? এটা একটা ফেজ আউট, এটা কিন্তু ফেজ আউট, এটা কমপ্লিট না। এখন শঙ্কা তো হয়, শঙ্কা হবে না? শঙ্কা হয় যখন দেখি যে 5ই অগাস্টের পর বা 36 জুলাইয়ের পরে বিভিন্ন জায়গায় সংস্কারের নামে যা হয়, যা হচ্ছে, বলা হচ্ছে। গতকালকেও আইন উপদেষ্টা, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, কারণ যখন আমি আপনারা ছিলাম তখন আমরা তাকেও ফাইট করেছি, তো সুতরাং আমরা ওইটা জানি। আমরা যখন আপনারা ছিলাম তখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আমরা ফাইট করেছি। যখন ইদ্রিস ভাই বলেন যে এত এত ছিল, কোত্থেকে আসলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম? জাহিদ ভাই বললেন যে আমাদের অনেক সিনিয়ররা ছিল যাদের কাছে আমরা গিয়েছি, তারা বলছেন আমরা আসলে অবজার্ভ করি, দেখি, আমরা এই শুভ বুদ্ধির সাথে আছি, শুভ সংগ্রামের সাথে আছি, কিন্তু আমরা আসলে দেখি। এবং জাহিদ ভাই বললেন যে তারা যেহেতু সিনিয়র, তো সুতরাং তাদেরকে আমরা কোনো ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। তার মানে আবার উনি জাহিদ ভাই এইটাও বললেন যে তোমরা কমপ্লিট করো, কমপ্লিট করার পরে আমরা আসলে গদিনসীন হব, সিংহাসন আরোহণ করব। বিষয়টা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়টা কি ওই রকম? আমি জানি না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো না যেটা আমি জানি। এখানে অনেক রকমের গল্প হবে, অনেক রকমের অঙ্ক হবে, অনেক রকমের ফোর্সেস, সত্যিই তো অনেক রকমের ফোর্সেস। আমরা আপনাদের পেছনে কেন গেলাম? আমরা কিন্তু আপনাদের পেছনে মিছিল করেছি, আপনাদের পেছনে কেন গেলাম? একটা পরিবর্তনের জন্য। হ্যাঁ, আপনারা প্রথম লড়াইটা শুরু করেছিলেন কোটা নিয়ে। কোটা বাংলাদেশের যে কর্মসংস্থান বা চাকুরির বাজার মার্কেট, তার 2%-এরও কম হচ্ছে গিয়ে বিসিএস বা এই সরকারি চাকরি, তার কোটা নিয়ে কথা বলতে গেলেন। কিন্তু এই চেঞ্জেসটা তো আসতে হবে কোথায়? সামগ্রিক পরিবর্তন, তাই না? এবং সেখানে যে এই যে মানুষ এসে আপনাদের সাথে যুক্ত হলো, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সারা দেশে। সত্যিই তো যখন একজন ছেলে, একজন তরুণ, একজন ছাত্র বলে বুকের ভিতর ভীষণ জ্বর, বুক পেতেছি গুলিকর, এই কথা নিয়ে যখন দাঁড়ায়, যখন আপনি বলেন, আপনারা বলেন আবু সাইদ গুলি খায়, সেই দৃশ্য দেখে আমার মনে হয় যে একটা গুলির ভাগ আছে আমার এই আন্দোলনে। এই আমার প্রজন্মের কাছে আমি মুখ দেখাতে পারি না, আমি যে ওই গুলির সামনে দাঁড়াতে প্রস্তুত হই। মিনিস্টারকে বলা হয়, রিপোর্ট করা হয় যে একটা গুলি করলে তো একটা মরে,
বাকিটি তো যায় না, তাৎপর্যপূর্ণ কিন্তু কোন মোমেন্টে যে এটা হতে পারে। আমি কয়েকজন ছাত্রের সাথে কথা বললাম যে আন্দোলনে ছিলে, হ্যাঁ আন্দোলনে গেছি। ভাঙচুর করছি, ছাত্রলীগের মহাখালীর যে অফিস সেটা ভেঙে গুড়িয়ে দিছি, ভেরি গুড। আর কি করছো? ওপর দিয়ে চপার উঠতেছিল। আমি বললাম যে চপার কি? আরে চপার চেনেন না? চপার, আচ্ছা হেলিকপ্টার, আই এম সরি। আমি তারে বললাম আমি সরি। তো আমরা প্ল্যান করলাম ওটার মধ্যে মানে বেল্টের মধ্যে ইট বেঁধে এটাকে ঘুরায় চপারকে নামাই ফেলবো। আমি বললাম নামালে? মানে যে না, আমরা ওই প্ল্যানটা অ্যাবান্ডেন করছি। তাহলে তুমি কেন গেলে? তুমি তো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো, তুমি তো বোধহয় বিসিএস দেবে না। না, আমার কোনো ইন্টারেস্ট নাই বিসিএসে। কোটা সেকেন্ডারি, তাহলে তুমি গেলা কেন? ওর বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ ছিল আমার কাছে। আমার বন্ধুকে ওরা মেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেরেছে। পাবেলদা বললেন, জাহিদ ভাই বললেন যে নারীরা, মায়েরা নেমে এসছে আন্দোলনে। একটা মায়ের কোলে একটা শিশু, আর চপার থেকে বা হেলিকপ্টার থেকে একটা বুলেট যখন তার মস্তিষ্ক ছিন্ন করে চলে যায়, তখন মায়েরা আর ঘরে বসে থাকেন নাই, নেমে এসছেন। এবং এই নেমে আসার সাথে আর কি যুক্ত হলো? 15 বছরের, হ্যাঁ আপনারা বলতেই পারেন এই স্বাধীনতা আপনাদের আছে, আপনারা আগে কেন বলেন নাই? আমি বলবো না যে আপনারা বলেন না, এই স্বাধীনতা আপনাদের আছে, কিন্তু আপনাদের কাছে তো সেই গল্পগুলো যায় নাই, সেই গল্পগুলো যাবে না। যে একজন লেখক মোস্তাক হোসেন কারাগারে শুধুমাত্র প্রতিবাদ করার কারণে, শুধুমাত্র ভিন্ন মত পোষণ করার কারণে ফেসবুকে সে কারাগারে মৃত্যুবরণ করে। আপনাদের কাছে সেই গল্পগুলো যায় নাই, যেতে দেওয়া হয় না। এই গল্পগুলো যেমন আপনাদের কাছে যেতে দেওয়া হয় নাই। আপনারা বললেন যে শেখ হাসিনা যদি 15 তারিখেই মেনে নিত, 15% করে দিত, 7% করতে হতো না, তাহলে তো আমরা ঘরে চলে যেতাম, আমরা শেখ হাসিনার পদত্যাগ চাইতাম না। কিন্তু শেখ হাসিনা পদত্যাগ বা তার যে এই যে ঘটনা, তার যে এই পরিণতি, সেটা অনিবার্য ছিল। একটা কর্তৃত্ববাদী সরকার, একটা টোটালিটারিয়ান গভর্নমেন্টের পরিণতি যা হবার তাই হয়েছে, এইটাই হবার কথা ছিল, এর অন্যতা হওয়ার সুযোগ ছিল না। আপনি করতেন না, আরেকজন করত, এবং আপনি আপনার ভয়েসগুলো রেজ করে যেতেন। এবং তারুণ্যের ধর্মই এইটা। আপনি বললেন না যে আমার ক্লাস অমুক তমুক এই জায়গার কোনো বাধা নাই। তারুণ্য কোনো বাধা মানে না, কখনোই মানে না। যদি মানত তাহলে যেমন এই জুলাই অভ্যুত্থান হতো না, যদি মানত তাহলে এই দেশটাই হয়তো হতো না। প্রত্যেকেই এখানে যারা আছে, এখানে বেশিরভাগ যারা আছে আপনাদের চাইতে বয়সে একটুখানি সিনিয়র, তাদের প্রত্যেকেই তাদের সময়ে, তাদের তারুণ্যে সেই সংঘর্ষটি তারা করে এসছেন। কিন্তু করে আসার পরে বয়স বাড়ার সাথে সাথে যেটা হয় যে মানে দায় বাড়ে, হিসেব নিকেশ বাড়ে। তো সেই কারণে একটু চিন্তা করে, আচ্ছা পড়বে তো, না পড়লে কি হবে, না পড়লে যদি জেলে নিয়ে যায়। কিন্তু জেলে নেওয়ার গল্প কিন্তু কম না। গত 15 বছরে এই যে আউটব্লাস্ট কিন্তু শুধুমাত্র ওই সময় হয় নাই। গত 15 বছরে সে এই সরকার যত বেশি কর্তৃত্ববাদী হয়েছে, যত বেশি স্বৈরাচারী হয়েছে, তত বেশি সে জনবিচ্ছিন্ন হয়েছে। এবং ওই গভর্নমেন্টের ক্যারেক্টারটাই তাই হবে। কিন্তু আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকে, ইনক্লুসিভ হন, অবভিয়াসলি ইনক্লুসিভ হন, কিন্তু সেকুলারিজমের ডিব্বাটারে বন্ধ করে না। ইনক্লুসিভনেসের মধ্যেই তো সেকুলারের ডিব্বাটা ওপেন হয়। যেই ন্যারেটিভ বা রেটোরিক্স, এই যে শব্দগুলো ফেরদৌস ছিল আমাদের সময়, আমরা এই পরিমাণ ন্যারেটিভ রেটোরিক্স আসলে বুঝতামও না, কিন্তু ফ্যাক্টটা কিন্তু বুঝতাম। সময়ের ফ্যাক্টটা বোঝে। আপনারা আপনাদের ফ্যাক্টটা বুঝেছেন, কিন্তু এইখানে ইটস নট দ্য এন্ড, ইটস নট দ্য ফুল স্টপ, ইটস এ সিম্পল কমা। তারপরের লাইনটা আপনাদেরকে রচনা করতে হবে। এটা ভাববার কোনো কারণ নাই। অনেকে যখন বলে আমরা ক্ষুব্ধ হয়ে যাই, কিসের?
এখানে অন্য কারো ইনফিল্ট্রেশন নাই, আমি স্বয়ম্ভু। নো, আপনি যেমন অ্যাক্টিভ আছেন আরেকজন অ্যাক্টিভ নাই, অন্যরা অ্যাক্টিভ নাই, তো সে তার কাজ করবে, কিন্তু আপনি আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। সেটাই হচ্ছে গিয়ে লড়াই। সিগনেচার বলে আপনি মূর্তি ভেঙে দেবেন, আপনি ভাস্কর্য ভেঙে দেবেন, কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? বৈষম্য বিরোধিতার নামে আপনি শিক্ষকদেরকে জোর করে টেনে হিঁচড়ে নামাবেন, পদত্যাগ করাবেন? এইটা হতে পারে না। এটা আপনার আন্দোলনের স্পিরিটের সাথে যায় না। যতগুলো নিয়োগ হয়েছে, সরকারি নিয়োগ হয়েছে, ওভারনাইট হচ্ছে কি আপনার জুডিশিয়ারিতে একটা রদবদল হলো। অবশ্যই রদবদল হইতে হবে। এই ঘুণে ধরা বন্দোবস্ত, এই সিস্টেম নিয়ে তো আপনি এইটা চেঞ্জ করতে পারবেন না। কিন্তু এটা কোন কায়দায় হলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন যে ভিসি নিযুক্ত হয়েছেন, তার পলিটিক্যাল ইডিওলজি কি, অমুক কি তমুক কি, এইটা নিয়ে আমি অন্য জায়গায় কথা বলবো। আপনাদের সামনে কথা হচ্ছে, যেই কায়দায় আগের ভিসি নিয়োগ হয়েছে সেই কায়দায় যদি এই ভিসি নিয়োগ হয়, যেই কায়দায় আগের বিচারক নিয়োগ হয়েছে সেই কায়দায় যদি এই বিচারক নিয়োগ হয়, তাহলে পরিবর্তনটা কোথায়? গতকালকে একজনের হাতে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, অপদস্থ হয়েছেন, আজকে আগামীকালকে আরেকজনের কাছে হবেন। আপনার বক্তব্যে ছিল যে আমরা ছিলাম অরাজনৈতিক। কোনো কিছুই অরাজনৈতিক নয়। আপনার এই যে কোটার সাথে রাজনীতি নাই। আপনার জীবনের রাজনীতি এটার সাথে ইনভলভ। আপনি এটাকে এক্সক্লুড করতে পারবেন? পারবেন না, পারা যায় না। যেই সরকার হচ্ছে গিয়ে 18 সালে বলে যে কোটা সংস্কারের বিপরীতে যদি বলে, মানে রাগ করে ক্ষিপ্ত হয়ে যদি বলে যাও কোটাই রাখলাম না, ওইটা তার এখতিয়ার না, তো ওইটা সে পারে না। একজন স্বৈরাচারী শাসকই ওই রকম করতে পারে। একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এরকম রেওয়াজ নাই। যেই নামেই ডাকি, একটা গণতান্ত্রিক সমাজ চাই, একটা ডেমোক্রেটিক সোসাইটি চাই, যেখানে আমি আমার কথা বলতে পারবো। আপনারা বলেন যে উনি বললেন যে 5 তারিখের পর থেকে আমরা কথা বলতে পারছি। 5 তারিখের পর থেকে কি আমরা কথা বলতে পারছি? আমরা সবাই কথা বলতে পারছি? আমাদের ভয় হচ্ছে না? এইটা আবার বৈষম্য বিরোধীদের বিরোধী অবস্থানে চলে যায় কিনা ভয় হচ্ছে? আমার মাঝে মাঝে হয়। এই আনসারদের বিদ্রোহ, আওয়ামী লীগ বরাবর তার বিরোধীদেরকে, যেই তার বিরোধিতা করেছে তাকে বলেছে ও হচ্ছে বিএনপি জামাত, এই শালা বিএনপি জামাত। আর আনসাররা তাদের দাবি করলো, তাদের মধ্যে ইনফিল্ট্রেশন ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু আপনারা বললেন এইটা হচ্ছে গিয়ে ছাত্রলীগ, যুবলীগ, তারা এই ইউনিফর্মে আসছে বা তাদেরকে পাঠানো হয়েছে। প্রতি বিপ্লবের যে হিউম্যান সিলড আপনারা ভাঙিয়ে গুড়ায় দেওয়ার ইয়া করলেন। ওইখানকার কি স্টোরি হয়েছে আমরা আসলেই জানি না। আবার ওই ট্যাগিং করার কালচার চলতেছে। এই আন্দোলনের যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে আমাদেরকে আইসোলেটেড করা হচ্ছে, আমাদেরকে একলা বানানো হচ্ছে। কোনো রিক্সাওয়ালা বলছে যে আপনার জন্য জীবন দিছে, আপনার মিছিলের সাথী আপনার জন্য গুলি খেয়েছে। ঢাকা কলেজের সামনে একজন হকারও মারা গেল। সে তো কোটার আন্দোলন করতে আসে নাই, কোটার সাথে তার কোনো জীবনের সম্পর্ক নাই। কিন্তু এই জায়গায় আবার এই আনসারদেরকে তারপরে কি ব্যাটারি প্যাডেল আপনাদেরকে আইসোলেটেড করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়া যাবে না। সেইটা করতে হলো কি করতে হবে? সেইটা করতে হলো অ্যাড্রেস করতে হবে। গাজী টায়ারের কার ফ্যাক্টরিতে যে 174 অথবা 187, সেটাকে অ্যাড্রেস করতে হবে। আপনাকে পজিটিভলি অ্যাড্রেস করতে হবে আপনার যে নিরন্ন বন্যা দুর্গত মানুষ। এখানে প্রত্যেকটা হাত রুটি বানানো, আমার আশপাশে আপনাদের বাইরে যারা, প্রত্যেকটা হাত রুটি বানানো হাত। কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে থাকে নাই। যে কোনো দুর্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে থাকে নাই, চিটাগং ইউনিভার্সিটি বসে থাকে নাই, জাহাঙ্গীরনগর বসে থাকে নাই। তাদের ক্যাফেটেরিয়া, ক্যান্টিনগুলো, টেবিলগুলো ছিল রুটি বেলার এক একটা চাটকিতে পরিণত হয়েছিল প্রত্যেকটা সময়। কিন্তু আমাদেরকে কোশ্চেন করতে হবে, যে কোশ্চেন আপনারা ওই জুলাইয়ে করেছিলেন ওই রেজিমের এগেনস্টে, আর এই রেজিমটা যেন ওইরকম কোন রেজিমে রূপান্তরিত না হয়, তার জন্য এই রেজিমকে কোশ্চেন করতে হবে। ইউ আর হিয়ার বিকজ অফ মি,
তুমি এটা করতে পারো না বা তুমি এটা কেন করেছো। গতকালকে বললেন সাংবাদিককে, আপনি বলেন কে বলেছিল? আপনি সাংবাদিক, আপনি জানেন না? ওইটার সাথে ইউনূস আর বেগম খালেদা জিয়াকে পদ্মা ব্রিজ থেকে চুবানোর ওইটার সাথে ওই সিনারিওর আমি কোনো পার্থক্য দেখলাম না, একই অ্যাটিটিউড। তার মানে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এতগুলো প্রাণ, এতগুলো জীবন। একটা ডেমোক্রেটিক সোসাইটি চাই, একটা ডেমোক্রেটিক সোসাইটি চাই যেখানে আমার রাইটস, আমার কথা বলার রাইটস, আমার চাকরি পাওয়ার রাইটস, আমার খাওয়ার রাইট এবং আমার নিরাপদে মৃত্যুর যে নিশ্চয়তা, সেই রাইটস আমাকে দিতে হবে। সেই সংগ্রামটা অব্যাহত থাকবে এবং সেখানে বরাবর ছাত্ররা লিড করছে। আজকে আপনারা, কালকে আপনাদের পরের জেনারেশন, এই লড়াইটা চলবে এবং আশাবাদের জায়গা কখনোই কোনো প্রজন্ম তার যে দায়, সেই দায়টা তারা এড়ায় না, সেই দায়টা তারা কাঁধে তুলে নিয়ে লড়াইটা করে। এটাই আসার জায়গা, একমাত্র আসার জায়গা।